আইনি আদালতের আগে জনতার আদালতেই পরাজিত শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে শক্তিশালী অংশ বা দুর্বলতা কী, সেগুলো নিয়ে আইন বিশেষজ্ঞরা আলোচনা করবেন। আমাদের আলোচনার বিষয় হল শেখ হাসিনার রাজনৈতিক পতন এবং জনগণের, বিশেষত তরুণ প্রজন্মের কাছ থেকে তিনি দোষী সাব্যস্ত হয়েছে অনেক আগে, 2024 সালের জুলাই অগস্টের সে অভ্যুত্থানের দিনগুলোতেই। ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত, কিন্তু বর্তমানে তার খ্যাতি ভেঙে চুরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার রাজনৈতিক জীবন দাফন হয়ে গেছে অহংকার, আত্মম্ভরিতা, দুর্নীতি, অব্যবস্থাপনা ও পুলিশ প্রশাসনকে মাথায় তুলে রাখার সংস্কৃতির নিচে। হাসিনার পতনের কারণ হিসেবে জাতীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে ব্যাখ্যায় অনৈতিক দিক, বাস্তবতা হল আইসিটি ঘোষিত মৃত্যুদণ্ড মূলত তিনি নিজেই ডেকে এনেছিলেন। রাজনৈতিক ভিন্নমতকে নিষ্ঠুরভাবে দমন, আইনের অপব্যবহার, দুর্নীতি, দলীয়করণ করে প্রশাসন পরিচালনা, ব্যাংক লুট, অর্থ পাচার, স্বাধীন গণমাধ্যমকে দমন ও অনুগতদের দুর্নীতিতে প্রলুব্ধ করা এবং শেষ দিকে ক্ষমতায় টিকে থাকার জন্য শিশুসহ অন্তত 1400 নাগরিককে হত্যা করে বছরের পর বছর গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তার শাসনামলের পরিচয়কে পরিণত হয়েছিল। হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন, মাথাপিছু আয় বৃদ্ধি ও বেশ কিছু সামাজিক সুযোগে প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু গণতন্ত্র ধ্বংস করা এবং অপ্রতিরোধ্য স্বৈরাচারী শাসনের কারণে সেসব কৃতিত্ব সম্পূর্ণ ঢাকা পড়ে গেছে। শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে হাসিনার গ্রহণযোগ্যতা একেবারে ধসে পড়ে এবং তার প্রতি ঘৃণা আকাশচুম্বী হয়ে ওঠে। সেই সঙ্গে সাধারণ মানুষকে হত্যা করায় জনগণের আদালতে তার মৃত্যুদণ্ড ঘোষিত হয় বহু আগেই। অনেক স্বৈরাশাসক ও একনায়কের তুলনায় তার শাসনামলের বিশেষ বৈশিষ্ট্য হল এত অল্প সময়ে এত বিপুল সংখ্যক নিরস্ত্র প্রতিবাদকারীকে হত্যা করার নজির খুব কমই আছে। হাসিনার কৃতিত্ব হল 21 বছর ক্ষমতার বাইরে থাকার পর দলকে পুনর্গঠিত ও পুনর্জীবিত করে 1996 সালের নির্বাচনে জয়ী করতে পেরেছিলেন। প্রথম মেয়াদে বিশেষত পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যা তিনি নিজেই বাস্তবায়ন করেননি, এবং গঙ্গার পানি বন্টন চুক্তি আওয়ামী লীগের জন্য নতুন যুগের সূচনা করেছিল। কিন্তু বছর গড়িয়ে তিনি কার্যতে নিজের দলকেই ধ্বংস করেন, যেভাবে তিনি পুলিশ, প্রশাসন, বিচার ব্যবস্থাকেও ধ্বংস করেছেন। দলকে তিনি রূপান্তরিত করেন এক রাজনৈতিক শক্তি কেন্দ্র থেকে চালাবাজি, দুর্নীতি ও হিংসার যন্ত্রে। আদর্শের জায়গায় তোষামোদ, নীতির জায়গায় নেতার প্রশস্তি, আর জনগণের সেবা করার পরিবর্তে নিজেদের স্বার্থসিদ্ধির পথে ধাবিত হন। প্রতিটি মনোনয়ন বিক্রি করা হয়েছে, দলীয় পদোন্নতি হয়েছে ঘুষের বিনিময়ে, এবং সব উন্নয়ন প্রকল্পকে মনে করতে নিজেদের সম্পত্তি। আওয়ামী লীগের ছাত্র সংগঠনটি কীভাবে হত্যায় লিপ্ত এক দলে পরিণত হয়েছিল তার অকাট্য প্রমাণ হল বুয়েটের ছাত্র আবরারের ওপর ছাত্রলীগের নির্যাতন ও হত্যা। 1991 ও 2001 সালের নির্বাচন দুটিতে আওয়ামী লীগের পরাজয় তিনি মেনে নিতে পারেননি। তার বিশ্বাস, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ কখনই হারে না। আওয়ামী লীগ তখনই হারে যখন চুটচুরিদের মাধ্যমে তাদের হারানো হয়। তিনি সেই নির্বাচনগুলোতে সূক্ষ্ম চুরচুরি হয়েছে দাবি তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন। এখান থেকে শুরু হয় তার অহংকার ও সংকীর্ণতার, যা থেকে তিনি সত্যকে অগ্রাহ্য করে ও ভয়াবহ ভুল করতে থাকেন। 2004 সালের অগাস্টে প্রাণঘাতী গ্রেনেড হামলা থেকে তিনি অলৌকিকভাবে বেঁচে গেলেও 24 জন আওয়ামী লীগ নেতাকর্মী নিহত হন। এই হামলার তদন্ত বা বিচারের কোনো বিশ্বাসযোগ্য উদ্যোগ নেয়নি তৎকালীন বিএনপি সরকার। সেখান থেকে হয়তো হাসিনা বিশ্বাস করতে শুরু করেন যে বিরোধী দলে থাকলে তিনি সবসময় ঝুঁকিতে থাকবেন এবং একবার ক্ষমতায় যেতে পারলে আর কখনো ছাড়বেন না। আমাদের দৃষ্টিতে এখান থেকেই বাংলাদেশের গণতন্ত্রের মৃত্যু শুরু হয়। 2008 সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় ফিরে হাসিনা 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এরপর চুরচুরির মাধ্যমে 2014, 2018 ও 2024 সালের নির্বাচনের ফল নিজের মতো করে নেন। প্রতিবার চুরচুরির পর হাসিনার আত্মবিশ্বাস বাড়তে থাকে এবং তিনি মনে করতে থাকেন যে রাজনৈতিক মিত্রটা তার ঘুঁটি, প্রতিপক্ষ সহজেই নিয়ন্ত্রণযোগ্য এবং ভিন্নমত খুব সহজেই দমন করা সম্ভব। তিনি ভুল স্বীকার না করার মানসিকতায় আটকে যান এবং সীমাহীন অহংকারী হয়ে ওঠেন। 2013 সালে সম্পাদকদের এক বৈঠকে তাকে বলতে শুনেছিলাম, আমাকে হত্যার এত চেষ্টা সত্ত্বেও আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন তার ইচ্ছা পূরণের জন্য। কাজে আপনি যা খুশি লিখুন, আমি পরোয়া করি না। তিনি মনে করতেন স্রষ্টাই তাকে পথ দেখাচ্ছেন, তাই চিন্তার কিছু নেই। এভাবে তিনি একদিকে জনবিচ্ছিন্ন হয়ে পড়েন, অপরদিকে হয়ে ওঠেন আরও অসহিষ্ণু। ফলে তিনি জনগণ ও নিজের দল থেকে দূরে সরে যান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করতে সংবিধান পরিবর্তন করার মাধ্যমে এটা স্পষ্ট হলো যে হাসিনা জাতীয় নির্বাচন প্রক্রিয়া নিজের হাতে নিতে যাচ্ছেন। 2014 সালের নির্বাচনে প্রকাশ্যে নির্লজ্জ কার্যকলাপ করা হয় এবং সেটা সবার সামনে একেবারে স্পষ্ট ছিল। আমরা আগেও লিখেছি, কিন্তু আবার উল্লেখ করার প্রয়োজন, 300 আসনেই 353 জন আসনী একক প্রার্থী ছিলেন, কারণ বাকিরা স্বচ্ছেচ্ছায় সরে দাঁড়ান।
ফলে নির্বাচন কমিশন সেই একক প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে যারা সবাই আওয়ামী লীগের। অর্থাৎ 2014 সালের নির্বাচনে একটি ভোটও না পড়ার আগেই সরকার গঠনের জন্য সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এটি ছিল নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেপরোয়া, অগণতান্ত্রিক ও অনৈতিক ইন্টারফারেন্স। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের প্রত্যক্ষ সম্পৃক্ততা ছাড়া কি এটা সম্ভব? হাসিনা সরকার এ ধরনের নির্বাচনী জালিয়াতি করে পেরে যাওয়ায় যেখানে বিএনপির কার্যকর প্রতিবাদ না করার ব্যর্থতাও আছে, তিনি ও তার তোষামতকারীরা বিপজ্জনক কিন্তু ভ্রান্ত আত্মবিশ্বাসে চাঙ্গা হয়ে যান। এই আত্মবিশ্বাসী তাদের 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচনে আবারও চুরচুরি করতে প্ররোচিত করে এবং শেষ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের খোঁড়া ঘোতায় পড়ে যান 2024 সালের জুলাই অগাস্টে। 2020 থেকে 2022 সাল পর্যন্ত করোনা মহামারীর সময় তিনি দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। প্রশাসনের দৈনন্দিন কাজকর্ম একটি অচিন্তনীয় ইতিতে পরিণত হয়েছিল। এরই মধ্যে 2020 সালে আসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জাঁকজমক ও নিরানুন অপব্যয়পূর্ণ আয়োজন। সচেতন নাগরিক সমাজ ও সাধারণ মানুষের মনে এই আয়োজন গভীর আঘাত দেয়। সেখান থেকে স্পষ্ট হয়ে ওঠে যে জনগণের জরুরি প্রয়োজনগুলো প্রধানমন্ত্রীর চিন্তায় জায়গা পায়নি, বরং তার সরকারের সব মনোযোগ ও সম্পদ ব্যয় হয়েছে ব্যক্তি পূজার সংস্কৃতিতে। জাতির মনস্তত্ত্ব ব্যক্তি পূজার বিরুদ্ধে, কিন্তু হাসিনা উল্টো পথে হেঁটেছেন। অসংখ্য অখ্যাত লেখক হাজার হাজার বই লিখলেন, আর সরকার অস্বাভাবিক উচ্চ দামে সেগুলি কিনল। এগুলি হয়ে উঠল দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক ও কথিত পেশাজীবীদের কাছে সরকারি অর্থ লুটের নতুন পথ। তারা সবাই যেন প্রতিযোগিতায় নামল আওয়ামী লীগ নেতৃত্ব তোষামত করে নিজেরাও কিছু অর্থ উপার্জনের। জন্মশতবার্ষিকীর এত বড় আয়োজনে আমাদের মুক্তিযুদ্ধের নেতা সম্পর্কে ভালো ও গবেষণায় ভিত্তিক বর্ণনাও উঠে আসেনি, বরং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ায় নিম্নমানের প্রকাশনী, যেগুলোর মূল্য কাগজের সমানও নয়। বঙ্গবন্ধুর হাজার হাজার ভাস্কর্য তৈরি করা হয়েছে, যেগুলো তার সম্পর্কে সত্যিকারের জ্ঞান বাড়ানোর বদলে উল্টো সুনাম ক্ষতিগ্রস্ত করেছে। সরকার বিরোধী আন্দোলন শুরু হলে সেই ভাস্কর্যগুলি সবার আগে হয়ে ওঠে আক্রমণের লক্ষ্যবস্তু। ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে বঙ্গবন্ধুর ভাস্কর্যটা প্রথমবার দেখে আমার মনে ভেসে উঠেছিল সাদ্দাম হোসেনের মূর্তি ভেঙে টেনে নেওয়ার সেই দৃশ্য। অন্তর্দৃষ্টি বলছিল সুযোগ পেলে এদেশের মানুষ এগুলো ছুঁড়ে ফেলবে। এরপর আসে 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তির উদযাপন। হাসিনা এই গুরুত্বপূর্ণ আয়োজনটিও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ধারাবাহিকতা হিসেবে উদযাপন করেন। মুক্তিযোদ্ধারা স্তম্ভিত হয়ে দেখলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে কত সামান্য, তাদের ত্যাগ, বীরত্ব ও দেশপ্রেমের গল্পগুলি হয়েছে সম্পূর্ণ উপেক্ষিত। সশস্ত্র বাহিনীর যে বিদ্রোহী সদস্যরা তরুণ মুক্তিযোদ্ধাদের অঙ্গসংগঠিত করে কার্যকর যুদ্ধশক্তিতে রূপান্তরিত করতে মুখ্য ভূমিকা রেখেছিলেন, তাদেরও তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তাসুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন প্রবাসী সরকারের গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় ভূমিকাও আলোচনার বাইরে রয়ে যায়। সবকিছু আবার এক ব্যক্তিতে কেন্দ্র করে দাঁড়ায়। জীবিত মুক্তিযোদ্ধা ও যুদ্ধে নিহতদের পরিবার অপমানিত বোধ করেন। দম্ভ আর দূরদৃষ্টিহীনতার আরেকটা উদাহরণ হল হাসিনা প্রত্যেক সরকারি অফিস, আধা সরকারি প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, এনজিও, ব্যাংক, বিমানবন্দর সহ সব জায়গায় মুজিব কর্নার চালু করতে বাধ্য করেন। সেখানে বঙ্গবন্ধুর ছবি ও বই রাখা হয়, যে বইয়ের বংশী নিম্নমানের। অথচ এর বদলে যদি তিনি মুক্তিযোদ্ধা কর্নার চালু করার নির্দেশ দিতেন এবং সেখানে মুক্তিযোদ্ধা বিষয়ে সব ধরনের বই রাখা হতো, তাহলে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম আমাদের জীবনের সেই গৌরবময় অধ্যায় সম্পর্কে অনেক বেশি সচেতন ও শিক্ষিত হতে পারত। বাস্তবতা হলো 15 বছরের শাসন আমলে হাসিনা সরকার জনগণের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে কার্যত কিছুই করেননি। উল্টো এটাকে পরিণত করেছিল মুজিব পূজায়, যা দিন শেষে মানুষের মনে ঘৃণা ও বিচ্ছিন্নতা তৈরি করেছে। 2022 সাল পর্যন্ত হাসিনার দম্ভ চরমে পৌঁছায়। আমি সব জানি, সমালোচক মানে একমাত্র শত্রু। আমি যা করি তাই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো, এবং একই ধরনের বক্তব্য রাজনৈতিক আলোচনায় প্রাধান্য পেতে থাকে। তোষামত এমন অযৌক্তিকতায় পৌঁছায় যে দলীয় সুযোগ সন্ধানীরা একে অপরকে ছাড়িয়ে যেতে থাকে নেতৃত্ব সামদে। এভাবে হাসিনা ও তার আশেপাশের লোকজন বাস করতে থাকেন নিজেদের তৈরি এক অযৌক্তিক বুদবুদে। সরকারি চাকরি পোটা সংস্কারীয় স্টুডেন্টদের আন্দোলনে হাসিনা ও তার সরকারের আচরণ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছিল যে তার দল ও সরকার কতটা অকার্যকর হয়ে পড়েছিল। এক পর্যায়ে তিনি হঠাৎ ঘোষণা দেন যে সব কোটা বাতিল। অথচ এই নির্দেশনার সুদৃষ্টপোক্তিগুলি যেমন সমান কাজের সংরক্ষণ নির্ধারিত করতে গেলে সাংবিধানিক নিশ্চিন্ততার সাথে সাংঘর্ষিক ছিল। ফলে হাইকোর্ট তা বাতিল করে দেন। এভাবে কোটা সংস্কারের দাবি ঝুলে থাকে। এই পর্যায়ে তিনি চাইবে আন্দোলনকারীদের সাথে আলাপ করে বিষয়টি সমাধান করতে পারতেন, কিন্তু 2024 সালের জুলাইয়ে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে এবং 16 জুলাই থেকে রাস্তায় ব্যাপক হত্যাকাণ্ড শুরু হয়। দ্য ডেইলি স্টারের সাংবাদিকরা সরকারি ও বেসরকারি হাসপাতালে মরদেহের সংখ্যা গুনেছেন এবং 2024 সালের 1 আগস্ট পর্যন্ত তারা 201টি মরদেহ গণনা করেছেন এবং প্রিয়জন হারানো শত শত পরিবারের সাথে কথা বলেছেন।
আমরা প্রতিদিন যাচাই করা মৃত্যুর সংখ্যা দিয়ে দিনের প্রধান প্রতিবেদন ও শিরোনাম করেছি। অসংখ্য প্রমাণ থাকা সত্ত্বেও হাসিনা দাবি করেছেন তিনি আন্দোলনকারীদের উপর গুলির নির্দেশ দেননি। যদি তিনি সত্যি এই নির্দেশ না দিয়ে থাকেন, তাহলে গুলি চালানো শুরু হলে সেটা বন্ধ করার নির্দেশ দেননি কেন? গণ অভ্যুত্থানের সময় প্রতিদিন পত্রিকা খুললেই দেখা যাচ্ছিল আগের দিন কতজন মৃত্যু হয়েছে। যদি তিনি সত্যি হত্যার নির্দেশ নাও দিয়ে থাকেন, তাহলে তাৎক্ষণিকভাবে এই হত্যাকাণ্ড বন্ধের নির্দেশ দেননি কেন? কয়েক সপ্তাহ ধরে প্রতিদিন রাস্তায় গুলি চলছে, সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে, অথচ প্রধানমন্ত্রী সেটা জানেন না। এটা কেউ কোনোভাবেই বিশ্বাস করতে পারবে না। এটা বিশ্বাস করার কোনো সুযোগই নেই। তিনি জানতেন এবং তিনি নির্দেশ দিয়েছিলেন। তাই এই মর্মান্তিক অপরাধগুলোর সাথে সরাসরি সম্পৃক্ততা এবং গুলি চালানোর হুকুম দেওয়ায় তিনিই দায়ী। আইনি দিকটি একপাশে রেখে বিবেচনা করলেও যারা সে ভয়াবহ দিনগুলো সচক্ষে দেখেছেন, ঘটনাগুলো নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন, সেগুলো নিয়ে লিখেছেন, সরকারকে সতর্ক করেছেন, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যান প্রধানমন্ত্রী হিসেবে হাসিনা তার নিজ জনগণের বিরুদ্ধে অপরাধ করেছেন।